চলো আজকে তোমাদের কিছু নর্থ কলকাতার মানে উত্তর কলকাতার কিছু ঐতিহাসিক জায়গা দেখো। তিনটে কি চারটে আপনি বলতে পারবেন না কতগুলো দেখো। আমার পেছনে যে লাল মন্দিরটা দেখছো, এটারও অনেক ইতিহাস আছে। তো এই মন্দিরটা যেটা রাস্তার মাঝখানে আছে, তবুও কেউ তুলতে পারেনি, আর কোনো ইংরেজরাও এই মন্দিরটা তুলতে পারেনি, সেইভাবেই এখনো আছে। তো তোমাদের যেতে যেতে বাকি বলছি ইতিহাসটা। তো আমরা একটা নতুন আবিষ্কারে বেরিয়ে পড়েছি। কলকাতার যে ছোট ছোট জায়গাগুলো, নর্থ কলকাতার কিছু থিয়েটারও আছে এখানে। নর্থ কলকাতায় আসলেই অনেক ইতিহাস আছে। তো আজকের ভিডিওতে এগুলোই দেখাবো। ভিডিও কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবে, তাহলে আরো উৎসাহিত হব আমরা। উত্তর কলকাতার শোভাবাজার মেট্রো স্টেশনের কাছে এলে একটা দৃশ্য আপনাকে চমকে দিতে বাধ্য। চরম ব্যস্ত রাস্তার ঠিক মাঝখানে স্বমহিমায় দাঁড়িয়ে আছে আস্ত একটা কালী মন্দির। কিন্তু কেন রাস্তা তৈরি করার সময় এটাকে সরানো হলো না কেন? এই মন্দিরের নাম লাল মন্দির। লোকমুখে প্রচলিত এটি প্রায় 250 বছরেরও বেশি প্রাচীন এবং শোভাবাজার রাজবাড়ির ইতিহাসের সঙ্গে যুক্ত। যখন ব্রিটিশ আমলে এবং পরবর্তীতে কলকাতা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট অর্থাৎ সিআইটি এই সেন্ট্রাল এভিনিউ রাস্তা চওড়া করার কাজ শুরু করে, তখন এই মন্দিরটি ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু তখনই ঘটে অলৌকিক ঘটনা। শোনা যায় যতবারই এই মন্দির ভাঙার জন্য কোপ মারা হয়েছে, ততবারই শ্রমিক বা ইঞ্জিনিয়াররা কোনো না কোনো বিপদে পড়েছেন। এমনকি কারো কারো নাকি রহস্য মৃত্যুও ঘটেছে। ভয়ে শ্রমিকেরা কাজ বন্ধ করে দেয়। লোককথা অনুযায়ী পরবর্তীকালে মেট্রো রেলের কাজের সময়ও স্বয়ং ইন্দিরা গান্ধী এই জাগ্রত মন্দিরের মহিমার কথা শুনে এটিকে অক্ষত রেখে দুপাশ দিয়ে রাস্তা ঘোরানোর নির্দেশ দেন। বিজ্ঞানের যুগে এই অলৌকিক কাহিনীগুলোর নির্ভরযোগ্য ঐতিহাসিক প্রমাণ না থাকলেও আজ এই লাল মন্দির কলকাতার মানুষের কাছে এক পরম বিশ্বাসের স্থান। আপনি কি কখনো এই মন্দিরের পাশ দিয়ে গেছেন? কমেন্ট করে জানান। কলকাতার আরো এমন অজানা ইতিহাস জানতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। লাল মন্দির দর্শন করে জয়পুরিয়া কলেজটা পার হতেই আমরা চলে এলাম কলকাতার বনেদিয়ানার আসল কেন্দ্রবিন্দু শোভাবাজার রাজবাড়ির সামনে। কিন্তু এখানে একটা মস্ত টুইস্ট আছে। পুজোর সময় ছাড়া যদি বছরের অন্য কোনো দিন আপনি এখানে আসেন, তবে কিন্তু এই রাজবাড়ির ভেতরে ঢোকা বা ভিডিও করা একদমই অ্যালাউ নয়। কারণ এটি এখনো রাজপরিবারের সদস্যদের একটি ব্যক্তিগত বাসস্থান। তবে পারমিশন নিয়ে তুমি ভেতরে যেতে পারবে, কিন্তু ভিডিও বানাতে পারবে না, ফটো তুলতে পারবে না। তার জন্য তোমাকে পুজোর আসা পর্যন্ত ওয়েট করতে হবে, দুর্গাপুজোর সময় যেতে হবে। অনেকেই মনে করেন শোভাবাজার রাজবাড়ি মানে কেবল একটিই বাড়ি, কিন্তু আসলে এখানে পাশাপাশি দুটি রাজবাড়ি রয়েছে। রাজা নবকৃষ্ণদেব তার জীবদ্দশায় এই দুটি প্রাসাদ তৈরি করেছিলেন। রাস্তার উত্তর থেকে অর্থাৎ 35 নম্বরে যেটা দেখছেন সেটা হলো পুরনো রাজবাড়ি, আর বড় রাজবাড়ি সেটা হলো পুরনো রাজবাড়ি বা বড় রাজবাড়ি। আর ঠিক তার উল্টো দিকে 33 নম্বরে যেটা দেখছেন সেটা হলো নতুন রাজবাড়ি বা ছোট রাজবাড়ি। কিন্তু কেন তিনি একই রাস্তায় দুটি রাজবাড়ি বানালেন? চলুন পেছনের ইতিহাসটা জানা যাক। 1757 সালে পলাশী যুদ্ধের পর রাজা নবকৃষ্ণদেব ব্রিটিশদের সহায়তায় বিপুল সম্পত্তির মালিক হন এবং এই বড় রাজবাড়িটি তৈরি করেন। প্রথম দিকে তার নিজের কোনো সন্তান ছিল না, তাই তিনি তার বড় ভাইয়ের ছেলে গোপীমোহন দেবকে দত্তক নেন। এই বড় রাজবাড়িটি পরে সেই দত্তক পুত্র গোপীমোহনই উত্তরাধিকার সূত্রে পান। কিন্তু টুইস্টটা আসে এরপরে। নবকৃষ্ণদেবের বয়স যখন অনেক বেশি, তখন তার নিজের একটি পুত্র সন্তান জন্মায়, যার নাম রাখা হয় রাজকৃষ্ণদেব। তখন নিজের আসল ছেলের জন্য তিনি ঠিক উল্টো দিকে আরেকটি বিশাল প্রাসাদ তৈরি করেন, যা আজ ছোট রাজবাড়ি নামে পরিচিত। বড় রাজবাড়ির তোরণে সুন্দর সিংহের মূর্তি থাকার কারণে এটিকে অনেকে বাগওয়ালা বাড়িও বলে থাকেন। দুর্গাপুজোর দিনগুলোতে এই দুটি বাড়ির গেটই সাধারণ মানুষের জন্য 24 ঘন্টা খুলে দেওয়া হয়। বড় রাজবাড়িতে লর্ড ক্লাইভ ও ওয়ারেন হেস্টিংস এর মতো ব্রিটিশ সাহেবরা আসতেন বলে একে সবসময় সাহেবদের পুজোও বলা হতো। আর ছোট রাজবাড়ির পুজো শুরু হয় 1789 সালে। দুটি বাড়ির পুজোতেই বৈষ্ণব মতে পুজো হয়। পশু বলি নিষিদ্ধ এবং দেবীর বাহন সিংহটির মুখ সাধারণ সিংহের মতো নয়, বরং পুরাণে বর্ণিত ঘোড়ার মুখের মতো হয়। দেখো আমার দেখা, এটা নর্থ কলকাতার সবচেয়ে সরু গলি, কতটা সরু দেখো। ব্যাস আমার চেয়ে একটু মোটা মানুষ আসলে এখানটায় ঢুকতে পারবে না।
নর্থ কলকাতায় আসলে এরকম অনেক সরু গলি আছে যেখানে তোমরা ভালো ভালো ছবি তুলতে পারো। এখানে ব্যাস ভাই, 2 পা 3 পা এইটুকু জাস্ট, এবার হাতে এরকম বেশি এ করাই যাবে না। তো এরকম সরু গলিতে অ্যাস্থেটিক ভিডিও তুলতে চলে আসো। আয় আয় তুই আয়, আয় 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 আয়। দেখ ভাই, কলকাতা শহরের বুকে কত শত আশ্চর্য যে লুকিয়ে আছে তার কোনো সীমা নেই। উত্তর কলকাতার বাগবাজারে এলে আপনি এমন এক দৃশ্য দেখবেন যা গোটা ভারতে বিরল। একটি আস্ত বাড়ি, যা কোনো গলির ভেতরে নয়, বরং চওড়া পিচ রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে। আর তার দুপাশ দিয়ে হু হু করে বয়ে চলেছে ট্রাফিক। এটাই হলো বাংলা থিয়েটারের জনক মহাকবি গিরিশচন্দ্র ঘোষের স্মৃতিবিজড়িত গিরিশ ভবন। ভাবছেন রাস্তার মাঝখানে বাড়ি কেন? আসলে যখন আধুনিক কলকাতার প্রয়োজনে এই গিরিশ অ্যাভিনিউ রাস্তাটি তৈরি করা হচ্ছিল, তখন এই বাড়িটি ভাঙার কথা ওঠে। কিন্তু কলকাতার মানুষ এবং প্রশাসন এই ঐতিহাসিক ঐতিহ্যকে হারাতে চাননি। তাই এক অনন্য সিদ্ধান্ত নেওয়া হয়। বাড়িটিকে অক্ষত রেখে রাস্তাটিকেই দুভাগে ভাগ করে দেওয়া হয়। 1844 সালে জন্ম নেওয়া গিরিশচন্দ্র শুধু একজন অভিনেতা বা নাট্যকার ছিলেন না, তিনি ছিলেন একজন যুগস্রষ্টা। বাংলা পেশাদার থিয়েটারের মজবুত ভিড় গড়ে উঠেছিল তারই হাত ধরে। রঙ্গমঞ্চকে তিনি বানিয়েছিলেন সমাজকে চেনার দর্পণ এবং মানুষকে জাগানোর অস্ত্র। এই বাড়িটির ইতিহাস আরো পবিত্র হয়ে ওঠে এক পরম স্পর্শে। এই গিরিশ ভবনের দোতলার বৈঠকখানায় একসময় স্বয়ং শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এসে বসতেন। গিরিশচন্দ্রের জীবনের মোড় ঘুরিয়ে দিয়ে ঠাকুর বলেছিলেন, গিরিশ, তোর হবে রে, তোর হবে। তুই থিয়েটার কর, লোকশিক্ষা হবে। ঠাকুরের সেই আশীর্বাদকে সম্বল করেই এই ভবনে বসে গিরিশচন্দ্র রচনা করেছিলেন চৈতন্যলীলা, বিল্বমঙ্গল বা প্রফুল্লর মতো কালজয়ী সব নাটক। সময়ের নিয়মে চারপাশের কলকাতা বদলে গেছে, ট্রাফিকের গতি বেড়েছে, কিন্তু ইতিহাসের এই গ্রেড ওয়ান হেরিটেজ ভবনটি নিজের জায়গায় অটল রয়ে গেছে। ব্যস্ত রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা এই গিরিশ ভবন আজ শুধু একটি বাড়ি নয়, এটি হলো কলকাতার সংস্কৃতির জেদ, যা সময়ের স্রোতেও নিজের জায়গা ছাড়েনি। কলকাতার বুকে থিয়েটার মানেই এক অন্য আবেগ। আর উত্তর কলকাতার বাগবাজারের নাম শুনলেই নাট্যপ্রেমীদের মনে যে নামটি সবার আগে ভেসে ওঠে তা হলো গিরিশ মঞ্চ। 1986 সালের 1 জুলাই পথ চলা শুরু করা এই মঞ্চটি আজ কলকাতার অন্যতম সেরা সাংস্কৃতিক কেন্দ্র। কিন্তু কেন এই মঞ্চের নাম গিরিশ মঞ্চ? বাংলা নাটকের স্বর্ণযুগের অন্যতম পুরোধা ব্যক্তি নাট্যগুরু গিরিশচন্দ্র ঘোষের স্মৃতিতে এই অডিটোরিয়ামটির নামকরণ করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক বিভাগের অধীনে থাকা এই অডিটোরিয়ামে রয়েছে প্রায় 900টি আসন। এখানকার চমৎকার অ্যাকোস্টিক্স বা শব্দ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং আধুনিক লাইটিং যে কোনো নাটককে দর্শকদের সামনে জীবন্ত করে তোলে। এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে গণপূর্ত বিভাগ বা পিডব্লিউডি। আজ ও আগামী দিনেও গিরিশ মঞ্চ বাঙালির নাট্যচর্চাকে সমৃদ্ধ করে চলেছে। আপনি যদি থিয়েটার ভালোবাসেন, তবে এই মঞ্চে এসে নাটক দেখার অভিজ্ঞতা সত্যিই অনন্য। গিরিশ মঞ্চের ঠিক বিপরীত দিকে তাকালেই ব্যস্ত রাস্তার ওপারেই দাঁড়িয়ে আছে ঐতিহাসিক বাগবাজার গৌড়ীয় মঠ। উত্তর কলকাতার নাট্য সংস্কৃতির ঠিক উল্টো দিকেই বিরাজ করছে এই আধ্যাত্মিক পরিবেশ। 1930-এর দশকে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ এই মঠটি প্রতিষ্ঠা করেন, যা গৌড়ীয় মিশনের প্রধান কার্যালয়। মঠের ভেতরেই রয়েছে বিশ্ববিখ্যাত শ্রী চৈতন্য মহাপ্রভুর মিউজিয়াম। এখানে সাধারণ এন্ট্রি টিকিটের দাম মাত্র 50 টাকা। আর আপনি যদি ভেতরের থিয়েটারে মহাপ্রভুর জীবনীর উপর চমৎকার 3D অ্যানিমেশন বা শর্ট ফিল্ম দেখতে চান, তবে তার জন্য লাগবে আরো 30 টাকা, অর্থাৎ 80 টাকায় পুরো প্যাকেজ। এই মিউজিয়ামের ভেতরে কিন্তু ক্যামেরা বা মোবাইল দিয়ে ছবি তোলা সম্পূর্ণ নিষেধ। মঠের পবিত্রতা বজায় রাখার জন্য এখানে রয়েছে চমৎকার সুব্যবস্থা। মন্দিরে ঢোকার ঠিক পাশেই জুতো খুলে রাখার নির্দিষ্ট জায়গা রয়েছে,
আর তার সঙ্গে রয়েছে হাত পা ধুয়ে শুদ্ধ হয়ে ভেতরে যাওয়ার জলের কল। দর্শন শেষে ফেরার পথে আপনি মঠের নিজস্ব বিপণী বা স্টল থেকে কেনাকাটাও করতে পারেন। এখানে অত্যন্ত সুলভ মূল্যে শ্রী ভগবদ গীতা সহ নানাবিধ ধর্মীয় বই, জপের মালা, তিলক এবং মঠের নিজস্ব তৈরি একদম খাঁটি ঘি পেয়ে যাবেন। আধ্যাত্মিক স্মারক হিসাবে এগুলো সংগ্রহ করার মতো। ১৯৩০ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহাসিক মঠের মূল মন্দিরে বিরাজ করছেন শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ এবং শ্রী শ্রী গৌর বিনোদানন্দ জিউ। প্রতিদিন অত্যন্ত নিষ্ঠার সাথে এখানে শ্রী রাধাকৃষ্ণের নিত্য পুজো ও আরতি সম্পন্ন হয়। তাহলে আর দেরি কেন? কোনো এক বিকেলে চলে আসুন উত্তর কলকাতার বাগবাজারে। একদিকে গিরিশ মঞ্চে বাংলার সেরা থিয়েটার দেখার আনন্দ, আর ঠিক তার উল্টো দিকেই গৌড়ীয় মঠের ভক্তি, সেবা, নিয়ম ও শান্তির পরিবেশ। সংস্কৃতি আর আধ্যাত্মিকতার এমন যুগলবন্দি কলকাতা ছাড়া আর কোথায়ই বা পাবেন? আমরা দাঁড়িয়ে আছি কলকাতার সংস্কৃতির এক মহাশক্তিপীঠ, স্টার থিয়েটারে। ১৮৮৩ সালের ২১শে জুলাই এই ঐতিহাসিক মঞ্চের পর্দা উঠেছিল। জানেন কি, এই থিয়েটার তৈরির পেছনে জড়িয়ে আছে এক মহীয়সী নারীর ত্যাগ। তিনি নটি বিনোদিনী। নিজের জীবনের সবটুকু দিয়ে তিনি এই থিয়েটার গড়তে সাহায্য করেছিলেন, যদিও ইতিহাসে তার নাম আড়ালেই থেকে গেছে। এই সেই মঞ্চ যেখানে পা রেখেছিলেন স্বয়ং শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। নটি বিনোদিনীর অভিনয় দেখে তিনি মুগ্ধ হয়ে আশীর্বাদ করেছিলেন। গিরিশচন্দ্র ঘোষের কালজয়ী নাটক থেকে শুরু করে উৎপল দত্ত, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো কিংবদন্তি শিল্পীদের পায়ের ধুলো পড়েছে এখানে। ১৯১১ সালে এই থিয়েটারেই প্রথমবার দেখানো হয়েছিল বায়োস্কোপ বা সিনেমা। ১৯৯৮ সালে এক ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল এই ঐতিহ্যবাহী কাঠের মঞ্চ। কিন্তু কলকাতার সংস্কৃতিপ্রেমী মানুষ একে মরতে দেয়নি। পৌর সংস্থার উদ্যোগে এটি আবার নতুন রূপ পায়। আজ এখানে আধুনিক সিনেমা হল আর নাট্যমঞ্চ দুইই আছে। হেরিটেজ তকমা পাওয়া এই ভবনটি কেবল একটা থিয়েটার নয়, এটি বাঙালির আবেগের এক জীবন্ত দলিল। স্টার থিয়েটার থেকে হেঁটে আমরা চলে এলাম বিডন স্ট্রিটের ঐতিহাসিক মিনার্ভা থিয়েটারে। ১৮৯৩ সালের ২৮শে জানুয়ারি গিরিশচন্দ্র ঘোষের নির্দেশনায় ম্যাকবেথ নাটক দিয়ে এই মঞ্চের যাত্রা শুরু হয়েছিল। বাংলা পেশাদার থিয়েটারের ইতিহাসে মিনার্ভা এক অবিস্মরণীয় নাম। জানেন কি, স্টারের মতো মিনার্ভা থিয়েটারও এক চরম বিপর্যয়ের সাক্ষী। ১৯২২ সালে এক ভয়াবহ আগুনে এই থিয়েটারটি সম্পূর্ণ পুড়ে ধ্বংস হয়ে গিয়েছিল। কিন্তু তৎকালীন শিল্পোৎসাহী মহেন্দ্র মিত্রের হাত ধরে এটি পুনর্নির্মাণ করা হয়। শুধু তাই নয়, একসময় বাংলা নাটকের প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব উৎপল দত্ত এবং তার নাট্যদল পিপলস লিটল থিয়েটার এই মিনার্ভাকে কেন্দ্র করেই কলকাতার নাট্য আন্দোলনে বিপ্লব এনেছিল। তার টিনের তলোয়ার নাটকের ইতিহাস আজও এই দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনিত হয়। একটা সময় মিনার্ভা বন্ধ হয়ে ধ্বংসস্তূপে পরিণত হতে চলেছিল, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এটিকে অধিগ্রহণ করে সম্পূর্ণ নতুন রূপ দেয়। আজ এটি একটি আধুনিক নাট্যচর্চা কেন্দ্র। প্রতি বছর এখানে কত নতুন নাটক মঞ্চস্থ হয়, কত তরুণ শিল্পী তৈরি হচ্ছে। থিয়েটারের আলো আঁধারি পেরিয়ে আমরা এবার চলে এলাম উত্তর কলকাতার এক অদ্ভুত ও রহস্যময় গলিতে। নিমতলা ঘাট স্ট্রিটের কাছেই ১৬ নম্বর মোহাম্মদ রমজান লেনে অবস্থিত এই প্রাচীন মন্দির। এর পোশাকি নাম দুর্গেশ্বর শিব মন্দির। তবে স্থানীয় মানুষ এবং ভক্তদের কাছে এটি অত্যন্ত জনপ্রিয় মোটা বাবা বা মোটা মহাদেব মন্দির নামে। ১৭১৬ সালে তৈরি এই মন্দিরটি প্রায় ৩০০ বছরেরও বেশি পুরনো। মন্দিরের ভেতরে প্রবেশ করলেই এখানে রয়েছে প্রায় ১০ থেকে ১২ ফুট উঁচু এক বিশাল কালো পাথরের শিবলিঙ্গ। এটি এতই উঁচু যে সাধারণ মানুষের পক্ষে নিচে দাঁড়িয়ে মাথায় জল ঢালা অসম্ভব। তাই মহাদেবের মাথায় জল ও বেলপাতা দেওয়ার জন্য শিবলিঙ্গের পাশেই লোহা আর কাঠের তৈরি এক বিশেষ সিঁড়ি রয়েছে। ভক্তরা সেই সিঁড়ি বেয়ে উপরে উঠে বাবার সেবা করেন। এই মন্দিরকে ঘিরে রয়েছে এক রোমাঞ্চকর লোককথা। প্রচলিত আছে এই শিবলিঙ্গটি নাকি প্রাকৃতিকভাবে গঙ্গার তীরে আবিষ্কৃত হয়েছিল। একসময় গঙ্গার জল বাড়লে মহাদেব নাকি ভাসতে ভাসতে নদীর মাঝে চলে যেতেন, আবার জল কমলে ফিরে আসতেন। সেই কারণে নাকি একদা এই বুড়ো শিবকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। আবার অন্য এক লোকশ্রুতি বলে এই শিবলিঙ্গটি অনবরত আকারে বড় হচ্ছিল, তাই তার বৃদ্ধি রুখতে মন্দিরের চারিদিকের দেওয়ালে লোহার ভারী শিকল জড়িয়ে দেওয়া হয়। এই ভাঙাচোরা দেওয়ালে ঘেরা মন্দিরটির ইট, কাঠ, পাথরে আজও জড়িয়ে আছে এক প্রাচীন লৌকিক আবহ।
আমাদের আজকের উত্তর কলকাতা সফরের শেষ এবং সবচেয়ে জাগ্রত গন্তব্যে আমরা চলে এসেছি, বাবা ভূতনাথ ধাম। হুগলি নদীর তীরে বিখ্যাত নিমতলা মহাশ্মশানের ঠিক পাশেই অবস্থিত এই প্রাচীন শিব মন্দির। লোকবিশ্বাস অনুযায়ী এই মন্দিরটি প্রায় 300 থেকে 400 বছরেরও বেশি পুরনো। বারাণসী থেকে আসা এক অঘরী সাধুর হাত ধরে এই পবিত্র স্থানে শিবলিঙ্গটি প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল। শিবের এই ভূতনাথ রূপের অর্থ হল তিনি সমস্ত ভূত, প্রেত এবং অশরীরী আত্মার অধিপতি। এই স্থানটি আপনাকে জীবনের এক পরম সত্যের মুখোমুখি দাঁড় করাবে। একদিকে জ্বলছে শ্মশানের চিতা, আর তার ঠিক পাশেই চলছে মহাদেবের আরাধনা। এই মন্দিরের সবচেয়ে বড় রহস্য আর আকর্ষণ হলো এখানকার 300 বছরের প্রাচীন ভস্ম আরতি। প্রতিদিন ভোরে নিমতলা শ্মশানের সদ্য দাহ হওয়া চিতার পবিত্র ছাই বা ভস্ম দিয়ে বাবা ভূতনাথের এক অলৌকিক আরতি করা হয়, যা দেখতে দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন। ভক্তদের বিশ্বাস, এখানে এসে মনে প্রাণে কিছু চাইলে বাবা ভূতনাথ কাউকেই খালি হাতে ফেরান না। তাই তো শ্রাবণ মাস, শিবরাত্রি কিংবা যে কোনো সোমবারে এখানে তিল ধারণের জায়গা থাকে না। শ্মশানের ছাই আর গঙ্গার হাওয়া মিলে এখানে তৈরি হয় এক অদ্ভুত আধ্যাত্মিক শক্তি। দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন।